সেনাকুঞ্জ ঢাকা ক্যান্টনমেন্ট। সূর্য দিগন্তে হারিয়ে গোধূলির রূপ ধারণ করেছে। উত্তরীয় হাওয়ায় সেনাকুঞ্জের সারিবদ্ধ সাইকাসের চিরল পাতাগুলো হেলে দুলে নড়ছে থেকে থেকে। একটু অন্ধকার ছড়াতেই কনভেনশন সেন্টার সহ আশেপাশে জ্বলে উঠল হরেক রঙের মরিচবাতি। কনভেনশন সেন্টারের ভেতর থেকে বড় বড় ঝাড়বাতি দিনের আলোর মতো দ্যুতি ছড়াচ্ছে। সকল আত্মীয় স্বজন, বড় বড় আর্মি অফিসার এবং নবনির্বাচিত মন্ত্রীকে দাওয়াত করা হয়েছে এই স্বর্ণালী সন্ধ্যায়। ছোট ছোট বাচ্চাগুলো এদিক সেদিক ছুটোছুটি করে গুছানো চেয়ার টেবিলগুলোতে বারবার এলোমেলো করে ফেলছে। মোহিত বরবেশে তৈরি হয়ে চলে এসেছে অনেক আগে। স্বর্গের সাজি নাকি এখনো কমপ্লিট হয়নি, তাই সে পৌঁছায়নি। মোহিত আজ পড়েছে ডার্ক নেভি ব্লু রঙের ক্লাস এ সিরেমোনিয়াল ইউনিফর্ম, যার সাথে পরিধান করেছে এ যাবৎকালে তার অর্জিত সকল ব্যাজিস, মেডেল এবং বিভিন্ন ডেকোরাম জিনিস। হাতে নেভি ফোর্সের ব্ল্যাক ফিডার ঘড়ি, পায়ে কালো শো, মাথায় নিজের র্যাঙ্ক অনুযায়ী মিলিটারি পিকড ক্যাপ। মোহিতের কলিগ সৌম্য আদ্রিয়ানো পড়েছে সেম ড্রেস, শুধু তারা হাতে পড়েছে সাদা হাত মোজা। মোহিত পায়চারি করছে আর ভাবছে কখন স্বর্গবধূ ভেসে তার সামনে এসে দাঁড়াবে, আর মোহিত দুই চক্ষু ভরে সেই সৌন্দর্য সুধা উপভোগ করবে। মোহিত বাইরে বেরিয়ে একটি বিশালাকার কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে এসে দাঁড়ালো। মিনিট পাঁচেক পরেই স্বর্গের দামি গাড়িটি সেনাকুঞ্জের গেটের সামনে দেখা গেল। গাড়িটি ভেতরে ঢুকতেই মোহিতকে সামনে দেখে ড্রাইভার গাড়ি থামালো। মোহিত দরজা খুলে হাত বাড়িয়ে দিল স্বর্গের পানে। স্বর্গ মোহিতের বাড়িয়ে দেওয়া হাত শক্ত করে ধরে বেরিয়ে এলো গাড়ি থেকে। নববধূর সাজে সজ্জিত স্বর্গকে দেখে মুখের ভাষা হারালো মোহিত। মোটেও তার প্রিয়তমাকে কোনো সাধারণ মানবী ঠেকছে না। প্রত্যেক প্রেমিক পুরুষের কাছে তার স্ত্রী হুর তুল্য। বিয়ের সাজে মেয়েদের যেই সৌন্দর্য ফুটে ওঠে, সেই সৌন্দর্য আর কখনোই চোখে পড়ে না। অন্যরকম এক মাধুর্য ভেসে ওঠে সর্বাঙ্গে। স্বর্গ মোহিতের কথা অনুযায়ী গায়ে জড়িয়েছে ধবধবে সাদা জামদানি, যার জমিন, পাড় আর আঁচল সোনালী জরির সুতোয় কাজ করা। সেই পাড়ের সাথে মিলিয়ে পড়েছে ব্রাইডাল ওড়না, সাথে ম্যাচিং বড় সীতাহার, চকার, কানের দুল টিকলি। মুখে খুবই হালকা মেকআপের ছোঁয়া, চোখে সুরমা রঙা আইশ্যাডো প্যালেটের নিখুঁত ছোঁয়া। গাঢ় মোটা করে দেওয়া হয়েছে কালো কাজল, ঠোঁটে নুট কালারের লিপস্টিক, চুলগুলো সুন্দর করে খোপা করে তাতে দেওয়া হয়েছে বেলি ফুলের কাজরা। মোহিত মন্ত্রমুগ্ধের ন্যায় স্বর্গকে খুঁটিয়ে দেখে বলে উঠল, খুব সুন্দর লাগছে তোমাকে স্বর্গ, একদম স্বর্গের হুড়দের মতো। যদিও আমি হুড় দেখিনি, তবুও পবিত্র কোরআনে তাদের বর্ণনা রয়েছে, সেই বর্ণনা অনুযায়ী তোমাকে হুড়ই লাগছে। স্বর্গ অমায়িক হাসলো। মোহিত আদুরে স্বরে বলে উঠল, চলো, সবাই অপেক্ষা করছে। মোহিতের হাত ধরে স্বর্গ সিরামিক ইটের গাঁথনি করা নিখুঁত রাস্তা দিয়ে এগিয়ে চলল কনভেনশন সেন্টারের দিকে। স্বর্গ মোহিতকে দেখে সকলেই দাঁড়িয়ে গেল। মোহিতের সহযোগীরা তাদের প্রত্যেকের হাতে থাকা তলোয়ার দিয়ে নব দম্পতিকে সম্মান জানানোর উদ্দেশ্যে টার্নেল বানালো। সেই টার্নেলের ভেতরে দিয়ে ধীর গতিতে মোহিতের কনুই জড়িয়ে হেঁটে চলল স্বর্গ। টার্নেল পার হতেই মিসেস তারিন আর তনুজা স্বর্গকে ধরে স্টেজে তুলে সোফায় বসিয়ে দিলেন। নাফিস মাহমুদ মোহিতকে নিয়ে স্টেজে উঠলেন। একটু পর কাজে এলো। নাফিস মাহমুদ আর মোহিত মিসেস তারিনকে উদ্দেশ্য করে বলে উঠল, মেয়ে বিয়ে হয়ে স্বামী সংসারে চলে যাচ্ছে, আমার খারাপ লাগার কথা, আদরের মেয়ের বিদায়ের কান্না পাবার কথা, কিন্তু তোমরা বিশ্বাস করো আমার একটুও খারাপ বা কষ্ট কিছুই লাগছে না। আমার চাইতো মোহিতের ভালো খেয়াল রাখবে, এটা আমার বিশ্বাস। বলতে বলতেই কেঁদেই ফেললেন নাফিস মাহমুদ। তনুজা আঁচলের সহিত নিজের চোখের জল মুছে বলে উঠল, আমার মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি, ওর ভুল ত্রুটি নামিরা ভেবে ক্ষমা করে দিবেন। সুখ স্বর্গের সামনে এসে হাঁটু মুড়ে বসে স্বর্গের কোলে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। স্বর্গ সুখের মাথায় হাত বুলিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল, আমি শ্বশুরবাড়ি থেকে প্রতিদিন এসে এসে তোর সাথে মারামারি ঝগড়া করব, তুই শুধু দেখিস। চোখের জল মুছে সুখ বলে উঠল, আমি তোর ঝগড়া আর মার খাওয়ার জন্য অপেক্ষা করবো আপুই। মিসেস তারিন তনুজা আর নাফিসকে শান্ত করে বললেন, তোরা এভাবে কাঁদলে মেয়েটাও খুব কাঁদবে। স্বর্গ যদি তোদের সাথে থাকতে চায় থাকবে, দরকার পড়লে মোহিত মাঝে মাঝে এসে দেখা করে যাবে। আর আমি কি আমার আম্মার কোনো অযত্ন অবহেলা করতে পারবো রে পাগল? মোহিত বলে উঠল, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমার সম্পর্কে কখনো কোনো অভিযোগ দেওয়ার সুযোগও আমি দিব না। আমি তাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবো, ওয়াদা রইল আপনার কাছে আমার।
মিসেস তারিন তারা দেখিয়ে বলে উঠলেন, চল বিয়েটা পড়িয়ে 4 হাত এক করে দে। সময় যে চলে যাচ্ছে, গেস্টদের খাওয়ার খাইয়ে বিদায় করতে হবে, এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। সকলেরই চোখের জল মুছে মুহিতকে আর স্বর্গকে বিয়ের পরানোর আসরে নিয়ে গেল। একটি সুন্দর কার্পেট বিছানো, যার চারপাশে তাজা ফুলের বেড়া, সুগন্ধি ফুলের গন্ধে মা করছে চারিপাশ। স্বর্গের চারপাশে বসে গেল তার বান্ধবীরা, আর মুহিতের পাশে তার সকল সহকর্মী সৌম্য, মেজর, আদ্রিয়ান। মাঝখানে দেওয়া হলো সাদা কার্টেনের দেওয়াল। কাজী সকল পেপারস রেডি করে মোহিতের দিকে এগিয়ে দিল। মোহিত বিসমিল্লাহ বলে ঘসঘস করে সই করে বলে উঠল। আলহামদুলিল্লাহ, কবুল। মোহিতের সহকর্মীরা হাততালি দিয়ে সমস্বরে বলে উঠল আলহামদুলিল্লাহ। এরপর স্বর্গের পানে এগিয়ে দেওয়া হলো খাতা কলম। কলম হাতে নিয়ে স্বর্গের চোখ বেয়ে অঝোর বর্ষণ হতে লাগলো। আজ থেকে সে অন্যের অধীনে চলে যাবে। বাবার বাড়িতে এরপর থেকে সে মেহমান হিসেবে গণ্য হবে। মেয়ে থেকে মেহমান হওয়া একটি মেয়ের জন্য কতটা কষ্টের তা কেবল সেই মেয়েই জানে। যদিও স্বামী হিসেবে মোহিতের জুড়ি মেলাভার। পিউ স্বর্গকে পিঠে হাত বুলিয়ে রিল্যাক্স করে পড়ল। দেরি হয়ে যাচ্ছে, প্লিজ সইটা করে দে। কাঁপা কাঁপা হাতে স্বর্গ সই করে ভেজা রিনরিনে কণ্ঠে জবাব দিল। আলহামদুলিল্লাহ, কবুল। সমস্বরে সবাই উল্লাসের চিৎকার করে বলে উঠল। তুলে দেওয়া হলো সামনের কার্টন। স্বর্গের হাতে চুমু খেয়ে হাত ধরে টেনে দাঁড় করালো মোহিত। নবতরুণ আর্মি অফিসাররা বিভিন্ন নাচ গান করছে, মেয়েরাও সাথে পাল্লা দিয়ে অংশগ্রহণ করছে। কোনো ঝামেলা ছাড়াই আনন্দে বেদনা মিলিয়ে শেষ হয়ে গেল মোহিতার স্বর্গের বিয়ের অনুষ্ঠান। মোহিতার স্বর্গকে গাড়িতে তুলে দেবার সময় নাফিজ মাহমুদ মোহিতের হাত জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। মোহিত, তুমি দেখেছো আমি কিভাবে ওদের বড় করেছি। আমার মেয়েটা দিনে দিনে বড্ড অবুঝ হয়ে যাচ্ছে। আমি তোমাকে অনুরোধ করে বলছি, কখনো ওকে বকা দিয়ে কিছু বলো না। ওর মনটা খুব নরম, তুমি একটু বুঝিয়ে বললেই ও বুঝে যাবে। তনুজা স্বর্গকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। আজ থেকে ঘুম ভাঙলেই তিনি আর তার মেয়েকে দেখতে পাবেন না। খাবারের টেবিলের চেয়ারটা ফাঁকাই পড়ে থাকবে। কেউ আর বলবে না, মামাম তাড়াতাড়ি খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। স্বর্গ তনুজা আর সুখকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। সকলের কান্না দেখে মোহিতেরও চোখের পানি চলে আসলো। মেজর আদ্রিয়ান আর সৌম্য নাফিজ মাহমুদকে বুঝিয়ে শান্ত করলেন। নামিরা আর পিউ তনুজাকে বুকে জড়িয়ে ধরলেন। মিসেস তারিন সুখকে বলল, আব্বা তুমি চলো, ফুপির সাথে স্বর্গের ভালো লাগবে। সুখ চোখের জল মুছে মিসেস তারিনের গাড়িতে গিয়ে উঠল। প্রথমে গাড়িতে করে বড় আর্মি অফিসাররা বেরিয়ে গেল। এরপর মিসেস তারিনের গাড়ি বেরিয়ে গেল। মোহিতার স্বর্গের গাড়ি স্টার্ট দিল সৌম্য। মেজর আদ্রিয়ান নাফিজ মাহমুদ আর তনুজাকে সেনানিবাসে পৌঁছে দিবে বলে গাড়িতে উঠতেই বলল। ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল সেনাকুঞ্জ। ঘড়িতে রাত 12টা বেজে 46 মিনিট। স্বর্গ তার গহনা খুলে একে একে শাড়ির পিন খুলছে। খুট করে খুলে গেল দরজা। মোহিত কক্ষে প্রবেশ করলো। মোহিত স্বর্গের কানের কাছে গিয়ে মাদকা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি হেল্প করব। স্বর্গ মুখ টিপে হেসে লাজুক ভঙ্গিতে বলল, লাগবে না, তুমি ফ্রেশ হয়ে এসো। মোহিত ড্রেস চেঞ্জ করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। স্বর্গ কোনো মতে শাড়ি চেঞ্জ করে একটা টি শার্ট আর লুজ প্লাজো প্যান্ট পরে নিজের ব্যাগ খুললো। এক এক করে নিজের সকল জিনিস বের করে কাবার্ড খুললো। খুলে শব্দ করে হেসে উঠলো। কাবার্ডের এক সাইডের পুরোটা খালি, সেখানে বড় বড় করে মোটা কাগজে লেখা আছে, এখানে আমার বউয়ের জিনিস থাকবে। স্বর্গ বলে উঠলো। পাগল একটা। বলে আস্তে আস্তে সব গোছালো। মিনিট 15 পরে মোহিত বেরিয়ে এলো। স্বর্গ মোহিতের দিকে তাকিয়ে ঢোক দিল। মোহিত হাঁটু সমান একটা সাদা টাওয়াল পরেই বের হয়ে গিয়েছে। তার ধবধবে ফর্সা শরীরে পানির ফোঁটাগুলো চকচকে হীরের মতো লাগছে। কপালে লেপ্টে আছে কিছু চুল, যাদের আগায় শিশিরের মতো বিন্দু বিন্দু পানি জমে আছে। হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে ইচ্ছে করছে খুব স্বর্গের। ভাবনার মাঝে কখন যে মোহিত তার একদম কাছে চলে এসেছে সেটা সে টেরই পায়নি। মোহিত নেশালো কণ্ঠে ডেকে উঠল, স্বর্গ। স্বর্গের ধ্যান ভাঙতে মোহিত চুমু খেতে মুখ বাড়িয়ে দিল স্বর্গের ঠোঁটের দিকে। স্বর্গ মোহিতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে হাতে থাকা মেরুন রঙের সুতির শাড়ি আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে দৌড়ে পালালো। মোহিত চুল দিয়ে বলে উঠল, একটু পরে এই বন্ধ ঘরে আমার কাছেই আসতে হবে, কোথাও পালাতে পারবে না সুন্দরী। বলেই হুহা করে ভিলেনের মতো হেসে উঠল। মেকআপ ক্লিন করে সেটিং স্প্রে করে চুলের জট ছাড়িয়ে ভালোভাবে শাওয়ার নিয়ে আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো। ইতিমধ্যেই নামিরা একটা ট্রেতে করে কিছু ফলমূল আর গ্লাসে করে দুধ নিয়ে গিয়েছে, সাথে দুটো জায়নামাজ। স্বর্গ বের হতেই মোহিত বলল, অজু করে এসো, আমি অপেক্ষা করছি, নামাজ আদায় করতে হবে।
বাধ্য মেয়ের মতোই স্বর্গ অজু করে এসে মোহিতের পিছে দাঁড়ালো। 2 রাকাত সালাত আদায় করে নিজেদের দাম্পত্য জীবন যাতে ঝামেলা মুক্ত হয়, সুখের হয় সেই দোয়া করলো। মোহিত রাবুল আলামিনের দরবারে হাত তুলে বলল, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বর্গ তার থেকে কোনো আঘাত না পায়। মোহিতকে নিয়ে স্বর্গ যাতে কোনো অভিযোগ না করতে পারে। দুজনেই নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। দেওয়ালে থাকা সুইচ বোর্ড হাতড়ে কক্ষের বাতি নিভিয়ে দিল স্বর্গ। পাশে আজ পূর্ণ থালার মতো চাঁদটি ঝকঝকে আলো ছড়াচ্ছে। মোহিতের দক্ষিণ পাশের জানলার ফাঁক গলিয়ে সেই চাঁদের আলো ঘরময় হুটোপুটি খাচ্ছে। চাঁদের আলোতে স্বর্গকে অত্যধিক মোহনীয় লাগছে মোহিতের কাছে। পেছন থেকে মোহিত স্বর্গকে জড়িয়ে ধরলো। কেঁপে উঠল স্বর্গ। পিঠের ভেজা চুল সরিয়ে ঘাড়ে চুমু খেয়ে পকেট থেকে ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে স্বর্গের গলায় পরিয়ে দিল। আমার পক্ষ থেকে এই পবিত্র রাতে তোমার জন্য ছোট্ট একটি উপহার। এর আগের বার কিছুই দিতে পারিনি তোমাকে, তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। স্বর্গ নিজেকে মোহিতের দিকে ঘুরিয়ে মোহিতের গলা জড়িয়ে ধরে বলে উঠল, আমার সোনা দানা হিরে কিছুই চাই না। আমি শুধু তোমাকে সব সময় সবভাবে প্রয়োজনে অপ্রয়োজনে আমার পাশে চাই। বলো, থাকবে? মোহিত স্বর্গের কপালে চুমু খেয়ে বলে উঠল। থাকবো। স্বর্গ শক্ত করে জড়িয়ে ধরল মোহিতকে। মোহিত তার শক্তিশালী 2 বাহুর সাহায্যে এমনভাবে চেপে ধরল স্বর্গকে, তার মনে হচ্ছে বুকের ভেতরে ঢুকিয়ে রাখতে পারলে শান্তি পাওয়া যেত। আবেশে শান্তিতে চোখ বন্ধ করে ফেলল স্বর্গ। মোহিতের বুকের ধারকান স্বর্গকে মাতাল করে দিচ্ছে। ধীরে ধীরে বাড়তে থাকলো হৃদযন্ত্রের গতি। নেশাক্ত চোখে স্বর্গের পানে তাকালো মোহিত। স্বর্গ মোহিতের পানে দৃষ্টি দিয়ে পড়ে ফেললো মোহিতের চোখের ভাষা। মোহিত তার ওষ্ঠধয় চেপে ধরলো স্বর্গের তিত্তির করে কাপা ঠোঁটে। স্বর্গ পরম ভালোবাসায় বদ্ধ উন্মাদের ন্যায় আঁকড়ে ধরলো মোহিতের ঠোঁট। স্বর্গকে বিছানায় শুয়ে দিয়ে গায়ের শার্ট একটানে খুলে ফেললো মোহিত। চাঁদের আবছা আলোয় হাতের নরম আঙ্গুলি দিয়ে মোহিতের কান থেকে গলা পর্যন্ত স্লাইড করলো স্বর্গ। সহসাই স্বর্গের মেধহীন পেটে মুখ ডোবালো মোহিত। শিউরে উঠল স্বর্গ। হাতের বিচরণ হলো অবাধ্য থেকে অবাধ্যতর। দুনিয়ার সকল চিন্তা ভাবনা ভুলে দুজন মানবী হারিয়ে গেল ভালোবাসার পবিত্র সুধা আস্বাদনে। এদিকে পাখির কিচিরমিচির ডাকে মুখরিত হচ্ছে পূব আকাশের সূর্যটা। লাল বর্ণের আভা ছড়িয়ে আকাশকে লালিমা লেপন করে দিয়ে জানান দিচ্ছে এখন ভোর হচ্ছে। বাইরের মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে। টুপটুপ করে কুয়াশা পড়ে গাছের পাতা ঘাসের ডগাগুলোকে ভিজিয়ে দিচ্ছে। মোহিতের উদম লোমহীন বুকে শান্তির নিদ্রা যাপন করেছে স্বর্গ। মোহিতের কক্ষের দক্ষিণের জানলা খোলা থাকায় ভোরের শিরশিরে ঠান্ডা বাতাসে শীতে কেঁপে শরীর কাঁটা দিয়ে উঠল স্বর্গের। একটু উমের আশায় বিড়াল ছানার মতো মোহিতের বাহু ডোরে লুকালো। স্বর্গের কাঁপুনিতে মোহিতের ঘুম ছুটে গেল। চোখ মেলে স্বর্গের ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রী দেখে এক অনিন্দ সুখ পেল মোহিত। সরে যাওয়া পাতলা ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল মোহিতের নরম পিঠে। আরাম পেয়ে মোহিতকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল স্বর্গ। রাতের সুখময় স্মৃতি মনে পড়তেই নিমিষেই মোহিতের রক্ত গরম হয়ে উঠল। স্বর্গের কপালে গালে ঠোঁটে ভালোবাসার পরশ রেখে নিজের সাথে চেপে ধরল স্বর্গকে। ঘুমের মধ্যেই ব্যথায় কুকিয়ে উঠল স্বর্গ। হাতের বাঁধনা আলগা করে গত রাতের কথা ভাবল মোহিত। বহুদিন পর নিজের প্রেয়সীকে কাছে পেয়ে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে। মুহূর্তেই নিজের প্রতি নিজের রাগ হলো। এত হিংস্র কি করে হতে পারলো সে? মেয়েটা তো তার কাছ থেকে পালিয়ে যাচ্ছিল না। স্বর্গের আবেদনময়ী রূপ দেখে মোহিত নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি। খুব বেশি বেসামাল হয়ে গেছিল সে। স্বর্গের তুলার মতো নরম শরীর নিমিষেই দুমড়ে মুচড়ে দিয়েছে মোহিত। মোহিত তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সে কখনো স্বর্গকে তার তরফ থেকে কোনো কষ্ট পেতে দিবে না। তাহলে এক রাতের ব্যবধানে কি করে প্রতিজ্ঞা ভাঙল মোহিত? হঠাৎ মোহিতের ভাবনার ছেদ হলো স্বর্গের ঘুমো ঘুমো কণ্ঠে। লাভ ইউ জান। কথাটি শুনে স্মিত হেসে কপালে চুমু খেয়ে মোহিত বলে উঠল, লাভ ইউ টু। স্বর্গের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মোহিত অপরাধীর ন্যায় বলে উঠল, কাল রাতের জন্য আই এম রিয়েলি সরি। আমি নিচেকে আয়ত্তে আনতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই এমন ভুল হবে না। স্বর্গ মোহিতের নাকে হালকা স্লাইড করে আঁকিবুকি করতে করতে আবেশ মেশানো ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তুমি যতবার কন্ট্রোলেস হবে আমি ততবার তোমাকে কন্ট্রোলে আনতে প্রস্তুত। মোহিত স্বর্গের কাঁধে মুখ ডুবিয়ে জিজ্ঞেস করলো, সত্যি? স্বর্গ দুহাতে মোহিতের পিঠ জড়িয়ে ধরে বলে উঠল, সত্যি। এরপর নিজেকে সরিয়ে বিছানায় বসে মোহিত স্বর্গকে বলল, তোমার জন্য 2টো সারপ্রাইজ আছে, কবে দেখতে চাও সেগুলো? স্বর্গ দুম করে উঠে বসে জিজ্ঞেস করলো, কেমন সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে। হেসে বলে উঠল মোহিত, তাহলে আজকেই যেতে চাই। অনেক লম্বা জার্নি করতে হবে, পারবে? আলবাত পারবো। আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে যাব। না, আমি আজকেই যেতে চাই।
আজকে তোমাদের বাড়িতে যেতে হবে, ভুলে গিয়েছো পাগলি? স্বর্গ মিনমিন করে হুম বলে মোহিতের কোমর জড়িয়ে আর একটু ঘুমানোর চেষ্টা করলো। স্বর্গ, মোহিত, সুখ, নামিরা আর সোহাগ যখন নাফিস মাহমুদের বাংলোতে এসে পৌঁছায় তখন দুপুর 12টা বাজে। মিসেস তনুজা, হেলফিং অ্যান্ড ফতেমা মিলে স্বর্গ আর মোহিতের পছন্দসই সব বিভিন্ন পদ রান্না করেছেন। নাফিস মাহমুদ জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। যখনই মোহিত জানালো তারা বাসা থেকে বের হচ্ছে তখনই নাফিস মাহমুদ দ্রুত কাজ সেরে বাসার দিকে রওনা দেয়। এসে মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকলেন নাফিস মাহমুদ। মেয়ে যখন বাড়িতে ছিল তখন সারাদিন দেখা হলেও কিছুই অনুভব হতো না, কিন্তু মেয়েটা যেই দূরে চলে গিয়েছে তখনই বুকটা খাঁ খাঁ করতে শুরু করেছে। আসলেই দূরত্ব ভালোবাসার কদর বোঝায়। স্বর্গ নাফিস মাহমুদের পিঠ হাতড়ে হাতড়ে বলে উঠলেন, বাপি, আমি কিন্তু এখন কেঁদে দেবো। অমনি নাফিস মাহমুদ স্বর্গকে ছেড়ে উঠে দাঁড়ালেন। না মামুনি, কেঁদো না, তোমার কান্নার সুর শুনে মোহিত ভয় পাবে। ইচ্ছে করেই বিকৃত শব্দে খিক খিক করে হেসে উঠল। সুখ, বাড়ির সকল খুনসুটিতেই নিমিষেই সকল মন খারাপ দৌড়ে পালালো। খেতে খেতে ডাইনিং টেবিলে নাফিস মাহমুদ মোহিতকে জিজ্ঞেস করলেন, তা কোথায় ঘুরতে যাচ্ছ? স্যার, এটা সিক্রেট আছে, স্বর্গের জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছি। সে কি বাবা, এখনো স্যার স্যার করে যাচ্ছ? হয় বাবা বলো, নয় মামা বলো। এরকম স্যার স্যার বলে আমাদের দূরে ঠেলে দিও না। অনুযোগের সুরে বলে উঠল তনুজা। নেক্সট টাইম প্র্যাকটিস করে তারপর বলবো ম্যাডাম। বলেই স্বর্গের দিকে তাকালো মোহিত। স্বর্গ চোখ গরম করে বলে উঠল, এখনই বলতে হবে তোমাকে। ফুপিকে তো সকালে উঠেই আমি মা বলেছি। তোমার এত আজাইরা লজ্জার কারণ তো দেখছি না। মামির মি কেটে দিয়ে মা বলবে আর বাপিকে বাবা বলবে, শেষ। স্যার ম্যাডাম ডাকলে আমিও তোমাকে ভাইয়া ডাকবো। খুব খুব করে কেসে উঠল মোহিত। এক গ্লাস পানি নিয়ে খেতে খেতে ভাবলো, নিজের প্রাণপ্রিয় বউয়ের মুখে ভাইয়া ডাক শোনার মতো হরেবল আর কিছুই হয় না। স্বর্গকে বিশ্বাস নেই, ডেকেও ফেলতে পারে, তাই আগেই শুধরে যায়। ঠিক আছে বলছি ম্যাডাম। সরি মা, বাবা, আজকে আমি স্বর্গকে নিয়ে চলে যেতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। অনেক দিন আমাদের কারোরই কোনো ঘোরাঘুরি হয়নি। আমি যখন মিশনে ছিলাম তখন স্বর্গ ডিউটি আর বাসা করে সময় কাটিয়েছে, আর মিশন থেকে এসেই বিয়েটা হয়ে গেল। তাই আমি কিছুদিন একান্তে ওর সাথে টাইম স্পেন্ড করতে চাচ্ছি। নাফিস মাহমুদ আর তনুজা সম্মতি জানালো। রাতের খাবার খেয়ে মুহিতরা বেরিয়ে গেল। পিছনে ফেলে গেল 3 জন বিমর্ষ প্রিয়জনকে। আজ ডিসেম্বর মাসের 15 তারিখ। মোটামুটি ভালোই শীত পড়তে শুরু করেছে। দিনে শীতের প্রকোপ এতটা বোঝা না গেলেও রাতে ঠিকই বোঝা যায়। ভোর 5টা বাজতে কর্কশ স্বরে মোহিতের ফোনের অ্যালার্ম বেজে উঠল। স্বর্গ কম্বল দিয়ে চোখ মুখ ঢেকে বিরক্তি প্রকাশ করলো। সারা রাত ঘুম হোক বা না হোক, এই ভোর রাতে শান্তির ঘুম যেন তার চোখের পাতায় এসে জেগে বসে। তড়িৎ গতিতে অ্যালার্ম বন্ধ করে উঠে বসলো মোহিত। আজ স্বর্গকে সারপ্রাইজ দেবার প্রথম দিন। দ্রুত ফ্রেশ হয়ে এসে আদুরে স্বরে ডেকে উঠল স্বর্গকে। মোহিত খুব ভালো করে জানে এই মেয়ে প্রচুর অলস। ঘুমের আরামের জন্যই দেখা যাবে বলে বসেছে। আজকে সারপ্রাইজ লাগবে না, অন্য দিন দিও। স্বর্গকে হাড়ে হাড়ে চেনে মোহিত, তাই একটানে ব্ল্যাঙ্কেট সরিয়ে 2 হাত টেনে উঠে বসালো স্বর্গ মোহিতকে। স্বর্গ আবারও শুয়ে পড়তে চাইলেই মোহিত জগে থাকা পানি অল্প হাতে নিয়ে স্বর্গের চোখে ছিটিয়ে দিল। শীতে ঠান্ডা পানির স্পর্শে চোখ মিলে তাকালো স্বর্গ। ঘুম কাতুরে কণ্ঠে বলে উঠল, এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন মোহিত? মোহিতের বুঝি মায়া হলো স্বর্গের এহেন অভিযোগে। কিছু করার নেই, একজনের কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে যেতেই হবে। দায়িত্ব কর্তব্য ফেলে এখানে ভাবলেশীন দিন কাটানোর মানুষ মোহিত নয়। মোহিত স্বর্গের গালের হাত দিয়ে বলে উঠল, তোমার বড় একজনের কাছে খুব ঋণী, তার ঋণ পরিশোধ না করলে মরে যে শান্তি পাবো না। মোহিতের এমন সিরিয়াস কথা শুনে স্বর্গ দ্রুত ফ্রেশ হতে চলে গেল। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে মোহিতের জলপাই রঙা জিপে চেপে বসলো দুজন। হালকা আলো ফোটার আগেই হাইওয়ে ধরল মোহিত আর স্বর্গ। সকালের বাতাসটা খুব ভালো লাগছে। হালকা কুয়াশার ধূম্রজাল বেষ্টন করেছে ধরণী। জিপ থামিয়ে গলার মাফলার দিয়ে নাক পেঁচিয়ে নিল মোহিত, সাথে স্বর্গকেও ভালো মতো পেঁচিয়ে দিয়ে আবারও জিপ হাঁকালো। চারপাশের সুন্দর মনোরম পরিবেশে স্বর্গকে মুগ্ধ বিমোহিত করছে। গাছের পাতার ফাঁক গলিয়ে লাল সূর্যটা বেরিয়ে এলো। পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। রাস্তায় 2-1 মানুষের দেখা মিলছে মাঝে মধ্যে। কিছু কিছু হোটেল, চায়ের স্টলে আগুন জ্বালানো হচ্ছে। ঘন্টা 3 পর শহর থেকে একটু দূরে একটি টঙের দোকানে এসে ব্রেক কষলো মোহিত। স্বর্গ জিজ্ঞাসু দৃষ্টিতে মোহিতের দিকে তাকালো। মোহিত মুচকি হেসে বলল, এখনো বহুদূরের পথ বাকি, নেমে এসো, চা খাবো।
বড় বড় রেস্টুরেন্টে বা কফি শপের চায়ের থেকেও টং দোকানের চায়ের স্বাদ বেস্ট। অল্প চুমুকার বড় নিঃশ্বাস যেন আত্মিক প্রশান্তি। মুহিত কড়া লিকারের 2 কাপ দুধ চা চাইল। দোকানি দ্রুত বানিয়ে মুহিতের হাতে তুলে দিল। মুহিত স্বর্গের পানে চা এগিয়ে দিয়ে বলল, সকালের এই ঠান্ডা হাওয়ায় লম্বা একটা শ্বাস নেবে, এরপর চায়ের চোখ বন্ধ করে ছোট্ট একটা চুমুক দেবে। চাটা গিলে শ্বাস ছাড়বে, দেখবে কত প্রশান্তি। মোহিতের কথার মতো স্বর্গ চা পান করে যেন এক অনন্য সুধা পান করলো। মনে হলো চা আর প্রকৃতির মিষ্টি হাওয়ায় দুটোই পেটে নয় অন্তরে গিয়ে লাগলো। স্বর্গ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এটা কিভাবে জানলে? পাপ্পা শিখিয়েছিল, আর আমি শীতকাল আসলেই ইচ্ছে করে গ্রাম সাইডের আর্মি ক্যাম্পেনে যাবার জন্য নাম লেখাতাম। প্রকৃতির সাথে থাকলে তুমি কখনোই কুটিল হতে পারবে না। প্রকৃতি তোমাকে তার মতো উদার বানিয়ে দিবে। বিশ্বাস না হলে জানুয়ারিতে আমার সাথে ক্যাম্পেইনে চলো। স্বর্গ মাথা নাড়িয়ে সায় জানালো সে যাবে। ফাঁকা রাস্তা এবং মাঝে মাঝে বিরতি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ সব মিলিয়ে 8.5 ঘন্টার সময় লাগলো মুহিতদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে। 1.5 বছরে অনেক কিছু পাল্টে গেছে। পাহাড় কেটে রাস্তাও তৈরি করা হয়েছে। খাসিয়া পল্লীর সবচেয়ে শেষের ঘরটা ডিকোদের। মুহিত নিমিষেই চিনে ফেললো সেই ঘর, কিন্তু পাশে আরো 2টো নতুন ঘর হয়েছে। স্বর্গ অবাক হয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে, কিছুই তার বোধগম্য হচ্ছে না। মুহিত গাড়ি করে এক গাদা জিনিস এনেছে বাচ্চা মেয়েটির জন্য। গাড়ি থেকে 2জন মিলে সব নামিয়ে শেষ করতে পারলো না। কিছু জিনিস রেখে বাড়ির সদর দরজায় টোকা দিল। মিনিট 5 পরে দরজা খুলে বেরিয়ে এলো একটি মেয়ে। 1.5 বছরে সে অনেকখানি বড় হয়ে গিয়েছে। তার ছোট কুকুরানো চুলগুলো কাঁধ ছাপিয়ে নেমে এসেছে। মেয়েটি মুহিতের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললো। চিল্লিয়ে তার মাকে ডেকে উঠলো, দেবতা আসছে। মেয়েটির চিল্লানোর শব্দে মারুং আর স্ত্রী দৌড়ে এসে মুহিতের সামনে দাঁড়ালো। তাদের রীতি অনুযায়ী মেহমানকে সম্মান জানালো। প্রথমেই মুহিত ডিকোর হাতে তুলে দিল লাল টকটকে একটা জামা। মারুংকে গাড়ি নির্দেশ করে বলে উঠলো, ওখানে যা কিছু আছে সব কিছু দেখবো। স্বর্গ এতক্ষণ চুপ থাকলেও সুযোগ পেতেই মুহিতকে এদের কিভাবে চেনো? আজকে তুমি এদের জন্য আমাকে পেয়েছো স্বর্গ। বলেই সেই বিভীষিকাময় ঘটনার বিস্তারিত ঘটনা খুলে বলল মুহিত। পুনরায় সেই কুৎসিত স্মৃতি মনে পড়তেই চোখের কোণে জল জমা হলো স্বর্গের। হঠাৎই কারো হাতের স্পর্শ অনুভব করলো স্বর্গ। হাতের দিকে তাকাতেই দেখতে পেল ডিকো লাল ফ্রকটি পরে সেজে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে গাল টিপে আদর করে দিল স্বর্গ। মুহিত মেয়েটিকে কোলে তুলে আদুরে স্বরে বলে উঠল, তুই আমার অনেক সেবা করেছিস, এবার তোর সারা জীবনের সেবা আমি করতে পারলে নিজেকে হালকা লাগবে। মেয়েটি মুহিতের কথার আগামাতে কিছুই না বুঝে শুধু নীরবে তাকিয়ে রইল। মারুংয়ের থেকে মুহিত জানতে পারে মুহিতের দেওয়া টাকা দিয়ে তারা একটা পানের বক দিয়েছে। সেখান থেকে ভালোই টাকা আসে। তারা 3 বেলা পেট ভরে খেয়ে পড়ে ভালোভাবেই বেঁচে আছে। ডিকো স্কুলে যায়। সরকার থেকে ওদের জন্য একটা স্কুল করা হয়েছে। চিকিৎসা সেবাও ভালো এখন। মুহিত মারুংকে অনুরোধ করে, ডিকো যতদূর পড়তে চায় মারুং যেন বিনা বাধায় তাকে পড়তে দেয়। ডিকোর সকল খরচ মুহিত প্রদান করবে এবং সুযোগ পেতেই তাদের সাথে দেখা করতে আসবে। সারাদিন কাটিয়ে মুহিত আর স্বর্গ বেরিয়ে আসে মারুংদের বাড়ি থেকে। ডিকো কেঁদে ভাসায়। মারুং তার স্ত্রী নীরবে চোখের অশ্রু মোছে। কে বলেছে রক্তের সম্পর্ক না থাকলে মানুষ আত্মার আত্মীয় হয় না, বরং রক্তের সম্পর্কহীন মানুষই বেশি আত্মার আত্মীয় হয়। মারুং আর তার পরিবার তার জ্বলন্ত প্রমাণ। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নিজেদের জীবিকার তাগিদে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হয়। ধরে বেঁধে কেউ রেখে দিতে পারে না। বিমর্ষ মনে মুহিতার স্বর্গ জিপে চেপে বসে। স্বর্গ মুহিত চিরকৃতজ্ঞ এই ছোট খাসিয়া পরিবারটির কাছে। মুহিত জিভ হাঁকায়। যতদূর দৃষ্টি সীমানার মুহিতের জিভ দেখা যায়, ডিকো, মারুং তার স্ত্রী তাকিয়ে থাকে। স্বর্গ মুহিত পেছন ফিরে বারবার তাদের বিদায় জানায়। মুহিতা স্বর্গ বসে আছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। 5.5 ঘন্টার ননস্টপিং এমিরেটস ফ্লাইটসে তারা এসে পৌঁছেছে। দুবাইয়ে কেন এসেছে মুহিত স্বর্গকে নিয়ে তা অজানা স্বর্গের। মুহিত তার জন্য কি সারপ্রাইজ দেখেছে সেটাই দেখার জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছে স্বর্গ। একটু পরে একটি লোক হন্তদন্ত হয়ে প্ল্যাকার্ড নিয়ে মেজর মুহিত ওয়াসিফের খোঁজ চালাচ্ছে। এই ব্যস্ত এয়ারপোর্টে কোথায় খুঁজবে সেই মেজরকে ভাবতেই দুবাই ছামাদের ঘাম ছুটে গেল। মুহিত তার কালো চশমার ভেতর দিয়ে দুবাই ছামাদকে দেখে ফিচেল হাসলো, কারণ এই ব্যক্তির চেহারা মুহিত আগেই দেখেছে ফোনে। মুহিত ব্যাগপত্র নিয়ে স্বর্গের হাত ধরে দুবাই ছামাদের সামনে দাঁড়ালো। গমগমে কণ্ঠে ছামাদকে উদ্দেশ্য করে আরবি ভাষায় বলে উঠল, মারহাবান, হ্যাঁ মাসাউল খাইল, শুভ সন্ধ্যা।
চমকে উঠল ছামাদ। এই বহুরূপী দেশে তাকে এভাবে শুভ সন্ধ্যা জানাচ্ছে। মুখের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো। মা আনতো? মুহিত মেপে হাসলো, এরপর আরবিক ভাষায় উত্তর দিল। ইসলি মেজর। মোহিতকে কথা শেষ করতে না দিয়েই মুহিতের মুখের দিকে তাকিয়ে ছামাদ দিল খোলা হেসে মুহিতকে জড়িয়ে ধরলো। কোলাকুলি করে বলে উঠল। আই এম সরি ব্রো, আই এম রিয়েলি সরি। মুহিত বলে উঠল। আরে থাক, বাদ দাও। ছামাদ হাতের প্ল্যাকার্ড উল্টিয়ে রাস্তা নির্দেশ করে মুহিত আর স্বর্গের উদ্দেশ্যে বলে উঠল। দানা না ধাব। এয়ারপোর্ট থেকে মুহিত আর স্বর্গ বেরিয়ে পার্কিং এরিয়াতে আসতেই ছামাদ কালো রঙের রেঞ্জ রোভার গাড়ি নির্দেশ করে তাদের উদ্দেশ্যে দরজা খুলে দিল। মুহিত স্বর্গকে নিয়ে গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল ছামাদ। 30 কিলোমিটার পথ জার্নি করার পর আবুধাবি শহরের একটি বিশাল বড় অ্যাপার্টমেন্টের সামনে এসে ছামাদ গাড়ি থামালো। মুহিতকে প্রচুর উত্তেজিত দেখালো। স্বর্গের হাত ধরে গাড়ি থেকে নেমে ছামাদকে ব্যাগ নামানোর নির্দেশ দিল। একজন গার্ডের সহায়তা তাদের লিফট পর্যন্ত নিয়ে 36 তলার বাটন প্রেস করা হলো। লিফটে দাঁড়িয়ে স্বর্গ মুহিতকে খোঁচা মেরে জিজ্ঞেস করলো, এত সম্মান প্রদর্শন করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের? মুহিত স্বর্গকে রিল্যাক্স থাকতে বলে আরবিক ভাষায় গার্ডের সাথে কিছু কথাবার্তা সারলো। স্বর্গের কাছে এই মুহূর্তে মুহিতকে দুবাইয়ের শেখ মনে হচ্ছে, যে কথায় কথায় আরবি ঝাড়ছে। কাঙ্ক্ষিত ফ্লোরে আসতেই খুলে গেল লিফটের দরজা। গার্ড হাতের ইশারায় একটি বিশাল কারুকার্য করা খচিত দরজার দিকে নির্দেশ করলো। সেখানে গিয়ে মোহিত কলিং বেল টিপতে বেরিয়ে এলো এক সুদর্শন যুবক, যার পরনে কান্দুরা, মাথায় ক্যাফেয়া, লম্বা লম্বা দাড়ি, যেন চেহারায় নূর ভাসছে। স্বর্গ অভিভূত হয়ে লোকটির দিকে তাকিয়ে থাকলো। লোকটিকে তার বড্ড চেনা পরিচিত লাগছে। লোকটির সাথে বোরখা পরা পর্দাশীল একজন অল্প বয়সীর মেয়েও বেরিয়ে এলো। মোহিত স্বর্গকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই সকলেই তাদের সমাধান করতে ব্যস্ত হয়ে পড়ল। আল্লাহর বিভিন্ন নাম, মদিনার ছবি, বিভিন্ন সুরার ওয়ালমার্ট শোভা পাচ্ছে ঘরের প্রত্যেকটি দেওয়ালে। যুবকটি তাদের সামনে সোফায় বসে দৃষ্টি সংযত করে জিজ্ঞেস করলো, কেমন আছো স্বর্গ? স্বর্গের বুক থক করে উঠলো। আরে, এটা তো আহিয়ান। আহিয়ানের এত আমূল পরিবর্তন দেখে খুশিতে বাক খাড়া হলো স্বর্গ। মুহিতের সারপ্রাইজে সত্যি এবার সারপ্রাইজড হয়ে ভাষা হারিয়েছে। পাশে থাকা মেয়েটিকে নির্দেশ করে দেখিয়ে বলল, ও আমার স্ত্রী মরিয়ম। মাসচাক হয়েছে, তারা দাম্পত্য জীবন শুরু করেছে। বাংলাদেশ থেকে ফিরেই আহিয়ান নিজেকে শুধরে নিয়েছে। নিজের খারাপ অতীতকে ঘৃণা করে বেছে নিয়েছে রাব্বুল আলামিনের রাস্তা। আহিয়ান অনেক সুখে আছে তার স্ত্রীকে নিয়ে। মেয়েটা এখানকার নাগরিক। আহিয়ান রাশিয়া থেকে চলে এসে এখানে স্থান গেড়েছে। মুহিতের হাত ধরে আহিয়ান কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমার এই জীবন তোমার দেওয়া। আল্লাহ তোমার উছিলাই আমাকে তওবা করার সুযোগ দিয়েছে মেজর। আমার মা প্রতিদিন আমার স্বপ্নে আসে, আমাকে অনেক দোয়া করে, আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে। আমি দীর্ঘ 30 বছর আমার মাকে স্বপ্ন দেখিনি মেজর। এখন রোজ দেখি, মায়ের সাথে গল্প করি। একজন সন্তান হিসাবে এর চাইতে বড় প্রাপ্তি আর কি আছে মোহিত? আহিয়ান মায়ের জন্য কাঁদে, আল্লাহর ভয় কাঁদে। সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, এই খুশিতে কাঁদে। আহিয়ানের খুশির কান্নায় ভিজে উঠেছে মারিয়াম সহ সকলের চোখ। সময় বহবান পেরিয়ে গেছে চোখের পলকে 2 বছর। হসপিটালের ওটি রুমের সামনে পায়চারি করছে মুহিত, সুখান, নাফিজ, মাহমুদ, নামিরা, তনুজা, মিসেস তারিন দোয়া পড়ে যাচ্ছেন সমানে। স্বর্গের বেবি হবে। প্রেগনেন্সির সময় তার অনেক জটিলতা গিয়েছে। মুহিত ভয়ে থেকে থেকে অস্থির হয়ে উঠছে। শুধু নামিরা আর 3.5 বছরের ছেলেটা সবকিছু প্রত্যক্ষ করছে। হঠাৎই ভেসে উঠল কান্নার আওয়াজ। ভয়ে কেঁদে ফেললো মোহিত। কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না মুহিত। ডক্টর কেন এখনো বের হচ্ছে না? চিন্তায় প্রেশার ফল হবার উপক্রম। একটু পর পিউ 2 হাতে 2 বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে এলো। পিউকে দেখে উত্তেজিত হয়ে গেল মুহিত। অসহায় চোখে পিউর দিকে তাকাতেই পিউ চোখের ইশারায় ভেতরে যাবার অনুমতি দিল। লিভার পেইন, নর্মাল ডেলিভারির প্রেসারে একদম নেতিয়ে গিয়েছে মেয়েটা। স্বর্গের হাত ধরে চুমু খেয়ে ফুফিয়ে বাচ্চাদের মতো কেঁদে ফেললো মোহিত। স্বর্গ কাঁপা কাঁপা হাতে মোহিতের চোখের জল মুছে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর পিউ এসে মোহিতকে বলল, লেফটেন্যান্ট কর্নেল মোহিত, ওকে কেবিনে শিফট করব আমি। আপনি বাইরে চলে গেলে ভালো হয়। মুহিত বুঝতে পেরে মাথা দুলিয়ে বাইরে বেরিয়ে এলো। একটি পুত্র একটি কন্যা সন্তানের বাবা হয়েছে মুহিত। মেয়েটা হুবহু মায়ের চেহারা পেয়েছে। ছেলেটার দিকে নজর দিতেই কলিজা মুচড়ে উঠল মুহিতের। মুহিত নামিরা ছেলে, মুহিতের ছেলে, হুবহু চেহারা। ছেলে মেয়েদের কোলে নিয়ে চুমু খেলো মুহিত। বাবা হবার যে অব্যক্ত আনন্দ তা কাউকে বলে বোঝানো যাবে না। আদনান ওয়াসিফের
বিশাল বাড়ির ড্রয়িং রুমে দৌড়ে হেঁটে খেলে বেড়াচ্ছে মুহিতের দুই ছেলে মেয়ে, লিও আর রাইন। হঠাৎই খেলতে খেলতে পড়ে গেল 1.5 বছরের মুহিতের মেয়ে রেইন। মুহিত স্বর্গ দৌড়ে আসার আগেই শুদ্ধ এসে টেনে তুলে আদর করে চোখ মুছিয়ে বলে উঠল, কেঁদো না তুমি, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। কথাটি শুনেই চুপ করে হাসতে লাগলো রেইন। বাসা থেকে উঠে দাঁড়িয়ে 5 বছরের শুদ্ধ দৌড়ে নামিরার কাছে গিয়ে আবদার করলো, মাম্মা, আমিও মামার মতন ওকে বিয়ে করবো। রেনকে আমার অনেক ভালো লাগে, ও অনেক সুন্দর পুতুলের মতন। সকলের কথা শুনে হাসতে হাসতে ঢুকে পড়লো। মনে মনে মিসেস তারিন ভাবলেন, আর যদি মুকিত আর মানুষটা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো মুহিত আর নামিরার খুশিতে। সব খুশিতেই পরিপূর্ণতা থাকে না, কিছু কিছু খুশি অপূর্ণতাই থেকে যায়। বলেই গোপনে সুখের অশ্রু মুছলেন।